প্রতিদিনের মতো এই সকল মানুষ তাদের নিজ নিজ কাজে যাচ্ছে। এদের মধ্যে সুন নামের একজন জাপানিজ ব্যক্তি হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ট্রাফিক জ্যামের সৃষ্টি করে। তখন একজন পুলিশ এসে তার কাছে জিজ্ঞাসা করে, তুমি রাস্তার মাঝে দাঁড়িয়ে আছো কেন? জবাবে সুন বলে, আমি হঠাৎ আমার চোখে কিছুই দেখতে পাচ্ছি না, আর এই কারণে গাড়ি সামনে কিংবা পেছনেও নিতে পারছি না। সুনের এই অবস্থা দেখে সেখানে থাকা সকলেই বেশ অবাক হয়ে যায়। কিন্তু তখন সেখানে দাঁড়িয়ে থাকা জেড নামের একজন ব্যক্তি সুনকে বাড়ি পৌঁছাতে সাহায্য করতে চায়। এতে করে সেখানে থাকা সকলেই বেশ খুশি হয়। এরপর জেড সুনকে পৌঁছে দেওয়ার জন্য গাড়িতে করে সুনের বাড়ির দিকে রওনা দেয়। কিন্তু মাঝ রাস্তায় এসে সুনকে বলে, গাড়িতে একটু সমস্যা হয়েছে, আপনি নেমে দাঁড়ান। তাই সুন গাড়ি থেকে নেমে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে, আর এই সুযোগে লোকটি গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন বেচারা সুন মাঝ রাস্তায় দাঁড়িয়ে সাহায্যের জন্য আকুতি মিনতি করতে থাকে। কিন্তু কিছুক্ষণ পরে জেড আবার অন্য একজনের বেশভূষা ধরে সেখানে এসে হাজির হয় আর সুনকে তার বাড়িতে পৌঁছে দেয়। মূলত জেড চোর হলেও সুনের জন্য তার খারাপ লাগছিল, তাই সে এমনটি করে। তো যাই হোক, বাড়িতে আসার পরে সুনের স্ত্রী তার অন্ধ হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা মাত্রই তাকে নিয়ে শহরের বড় হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। হাসপাতালে পৌঁছালে ডক্টর সুনের চোখের অনেকগুলো পরীক্ষা করে, কিন্তু কোনোভাবেই সে বুঝে উঠতে পারছিল না সুন হঠাৎ করে কেন এমন অন্ধ হয়ে গিয়েছে, কারণ সুনের চোখের কোনো জায়গাতেই কোনো সমস্যা নেই। এসব দেখে ডক্টর বলে, আমি আমার চাকরির জীবনে এমন অদ্ভুত সমস্যা কখনো দেখিনি। তখন ডক্টর সুনকে অন্য একটি হাসপাতালে গিয়ে চিকিৎসা করাতে বলে। এদিকে জেড তখনও সুনের গাড়ি নিয়ে পালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎ সেও চোখে আর কিছুই দেখতে পায় না, তাই মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে সেখানে দাঁড়িয়ে পড়ে। এদিকে সুন চলে যাওয়ার পর ডেভিড নামের ওই ডক্টরের চেম্বারে আরও বেশ কয়েকজন মানুষ সুনের মতোই হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার সমস্যা নিয়ে আসে, কিন্তু ডেভিড তাদেরকেও সুনের মতো অন্য ডক্টরদের কাছে যেতে বলে। তো পরদিন সকালে উঠে ডেভিড লক্ষ্য করে সেও হঠাৎ তার চোখে কিছুই দেখতে পারছে না। সে ব্যাপারটা তার স্ত্রীকে জানায়, কিন্তু তার স্ত্রী যখন তার চোখ দেখতে চায় তখন ডেভিড তাকে দূরে থাকতে বলে, কারণ সে মনে করছে হয়তো সুনের কাছ থেকে কোনো ভাইরাস তার শরীরে এসেছে, আর এটা তার স্ত্রীকেও এফেক্ট করতে পারে। এরপর তার একটি অ্যাম্বুলেন্স কল করে হাসপাতালে যাওয়ার জন্য। সেই সাথে ডেভিড হাসপাতালে জানিয়ে দেয় যে শহরে হয়তো কোনো অচেনা ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই সবাইকে সতর্ক থাকতে বলে। এদিকে শহরের বিভিন্ন জায়গাতেও তখন মানুষ হঠাৎ করেই অন্ধ হয়ে যেতে শুরু করে। অন্ধ মানুষেরা ব্যস্ত রাস্তার মধ্যে এসে অনেক সমস্যার সৃষ্টি করতে শুরু করে। শহরের এই অবস্থা দেখে ওই দেশের সরকার তখনই এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে। যেহেতু কেউই বুঝতে পারছিল না যে এটা কোন ধরনের ভাইরাস, তাই রিস্ক না নিয়ে সরকার প্রত্যেক আক্রান্ত ব্যক্তির জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করে। ডক্টর ডেভিডকেও তখন কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ডেভিডের স্ত্রী কোনোভাবেই তাকে একা রেখে সেখান থেকে যেতে চাইছিল না, তাই সেও অন্ধ হওয়ার নাটক করে আর ডেভিডের সাথে ওই জায়গাতে কোয়ারেন্টাইনে থেকে যায়। আর ডেভিডকে বলে, আমি যে অন্ধ না এটা দয়া করে তুমি কাউকে বলবে না, তাহলে এরা আমাকে এখানে থাকতে দিবে না। এদিকে সুন, জেড সহ শহরের আরও অনেক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে থাকার জন্য সেখানে চলে এসেছে। তো সুন যখন বুঝতে পারে সেখানে জেডও রয়েছে, তখন সে তার উপরে চড়াও হয়, কারণ জেড তার গাড়িটি চুরি করেছিল। এরপর ডেভিড তাদেরকে কোনো মতে থামিয়ে দেয়। রাতে সবাই লাইন ধরে ওয়াশরুমে যায়, আর লাইনের সামনে থেকে নেতৃত্ব দেয় ডেভিডের স্ত্রী। সে সবাইকে বলে, আমি এখানে তোমাদের অনেক আগে এসেছি, তাই এখানকার সবকিছু আমার আইডিয়া হয়ে গিয়েছে। তখন জেড তার সামনে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের গায়ে বাজেভাবে হাত দেয়, আর এটা দেখে ওই মেয়েটি তার হিল দিয়ে জেডের পায়ে ফুটো করে দেয়, আর তার পা দিয়ে রক্ত বের হতে শুরু করে। এটা দেখে ডেভিডের স্ত্রী তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দেয়। তো পরের দিন সকালে দেখা যায় সুনের স্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চলে এসেছে। সুন তার ওয়াইফকে দেখে অনেক খুশি হয়ে যায় আর একে অপরকে জড়িয়ে ধরে। এদিকে ডেভিড আর তার স্ত্রী রোজ সেখানে থাকা গার্ডদের কাছে যায় জেডের জন্য কিছু ঔষধ আনতে, কারণ জেডের পায়ে ইনফেকশন ছড়িয়ে পড়েছে। কিন্তু গার্ডেরা তাদেরকে সাহায্য না করে বন্দুক দিয়ে ভয়ভীতি দেখিয়ে আবারও ভেতরে পাঠিয়ে দেয়। এরপর তাদেরকে খাবার খেতে দেওয়া হয়, কিন্তু খাবারের মান এতটাই খারাপ ছিল যে তারা কেউই সেই খাবার ঠিকমতো খেতে পারছিল না। সেই সাথে খাবারের পরিমাণ অনেক কম ছিল, যা একজন মানুষের জন্য যথেষ্ট ছিল না। এটা দেখে ডেভিডের স্ত্রী সেখানে থাকা টেলিফোন ব্যবহার করে এমার্জেন্সি লাইনে সাহায্য চায়, কিন্তু কেউই তার ফোন রিসিভ করে না। তো এভাবেই সেখানে প্রায় এক সপ্তাহ অতিবাহিত হয়ে যায়, আর প্রতিদিনই অন্ধ মানুষের ভিড় বাড়তে থাকে। আর শহরে হঠাৎ মানুষ অন্ধ হয়ে যাওয়াতে অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যাচ্ছিল, তাই সরকার সবাইকে নিজ নিজ ঘরে থাকতে বলে, যাতে এই ভাইরাস ছড়িয়ে পড়তে না পারে। এদিকে ওই কোয়ারেন্টাইন সেন্টারের ভেতর মানুষ মানবেতর জীবনযাপন করতে থাকে। যেহেতু তারা চোখে দেখতে পারতো না, তাই তারা প্রায় সময় উলঙ্গ হয়ে যেখানে সেখানে মলত্যাগ করত। এর কয়েকদিন পরেই ওই কোয়ারেন্টাইন সেন্টারে একসঙ্গে হাজার হাজার মানুষকে ঢোকানো হয়, আর তারা সবাই ভাইরাসের কারণে অন্ধ হয়ে গিয়েছে। তখন সেখানে থাকা গার্ডরা সবাইকে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটতে বলে, কিন্তু একজন ব্যক্তি তাদের কথা না শুনে সেখানে দাঁড়িয়েছিল, তাই তারা ওই ব্যক্তিকে গুলি করে মেরে ফেলে। আর গুলির শব্দ শুনে সেখানে থাকা সবাই এদিক সেদিক ছুটতে থাকে, তাই তখন পায়ের নিচে পড়ে অনেক মানুষ মারা যায়। এটা দেখে গার্ডরা তাদেরকে কবর দেওয়ার জন্যও আসে না, কারণ তাদের নিজেদেরও আক্রান্ত হবার ভয় ছিল। এটা দেখে ডেভিডের স্ত্রী আর বাকিরা মিলে কোনো মতে লাশগুলোকে মাটি চাপা দিয়ে দেয়।
পরদিন সকালে তারা সবাই রেডিওতে শুনতে পায় পৃথিবীর সব জায়গাতেই এই ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। এমনকি বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীও এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। কোয়ারেন্টাইন সেন্টারে অনেক মানুষ চলে আসার কারণে জায়গাটা অনেক নোংরা হয়ে যেতে শুরু করে। তাই সবাই মিলে ঠিক করে তারা একটি টিম গঠন করবে, যাতে করে তারা সকলেই নিয়ম শৃঙ্খলা মেনে সুন্দরভাবে দিন কাটাতে পারে। কিন্তু ওই জায়গাটা ভিন্ন ভিন্ন ওয়ার্ডে বিভক্ত ছিল। তাই ডেভিড 3 নম্বর ওয়ার্ডে গিয়ে সবাইকে বোঝানোর চেষ্টা করে। আর তখন ওই ওয়ার্ডের টম নামে একজন ডেভিডকে লিডার হিসেবে মানতে অস্বীকার করে আর বলে, আমি আমার ওয়ার্ডের কিং। আর তখন সেখানে থাকা সবাই টমের পক্ষ নিতে শুরু করে। এদিকে জেডের পায়ে ইনফেকশন মারাত্মক আকারে ছড়িয়ে পড়েছে। তাই সে কষ্ট সইতে না পেরে সেখান থেকে বাইরে আসে আর গার্ডদের কাছে এসে সাহায্য চায়। কিন্তু গার্ডরা তাকে সাহায্য করার বদলে গুলি করে মেরে ফেলে। পরদিন সকালে টম সেখানকার কন্ট্রোল রুমে যায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ থেকে এখানে খাবার খাওয়ার জন্য সবাইকে টাকা পেমেন্ট করতে হবে। আর এটা এখানকার নতুন রুলস, এবং আমি নিজেই তোমাদের জন্য এই রুলস তৈরি করেছি। এরপর টম সবার জন্য খাবার নিয়ে যায়। কিন্তু ক্ষুধার্ত মানুষগুলো খাবার পাওয়া মাত্রই তার উপর ঝাঁপিয়ে পড়ে। এটা দেখে টম তার বন্দুক উঁচু করে সবাইকে বলে, তোমরা যদি খাবারের বিনিময়ে পেমেন্ট না করো তাহলে কাউকে খাবার দেওয়া হবে না। এই কথা শুনে সেখানে থাকা সবাই বলে, আমাদের কাছে তো কোনো টাকা নেই, তাহলে আমরা তোমাকে কিভাবে পেমেন্ট করব? জবাবে টম বলে, তোমাদের কাছে যা কিছু আছে তোমরা আমাকে তাই দিতে পারো। টমের কথা শুনে তখন সবাই তাদের কাছে থাকা মূল্যবান জিনিসগুলো একত্র করে তা টমকে দিয়ে দেয়। কিন্তু ওই জিনিসগুলো নিয়ে টম সেখানে থাকা 35 জনের মধ্যে মাত্র 28 জন মানুষের খাবার দেয়। আর এটা দেখে ডেভিড খুব রেগে যায়, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না, কারণ টমের কাছে একটি বন্দুক ছিল। তাই সে নিজেকে ওইখানকার লিডার হিসেবে দাবি করছে। কিন্তু ডেভিড এই টর্চার সহ্য করতে পারছিল না, তাই সে মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিল। আর অতিরিক্ত ডিপ্রেশনে পড়ে সে ওইখানকার একটি মেয়ের সঙ্গে অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আর তার স্ত্রী তাদের দুজনকে দেখে ফেলে, কিন্তু সে তাদেরকে কিছুই বলে না, কারণ সে নিজেও জানে এখানকার সকলেই এখন সাইকো হয়ে যাচ্ছে। তখন ডেভিডের স্ত্রী ওই মেয়েটিকে বলে দেয়, আমি অন্ধ নই আর সবকিছুই দেখতে পাই। সেই সাথে সে মেয়েটিকে আরও বলে, ভবিষ্যতে আর কখনো তুমি আমার হাজবেন্ডের কাছে এসো না। পরদিন টম কন্ট্রোল রুমে এসে আরও একটি অ্যানাউন্সমেন্ট দেয়। সে বলে, এখন তো তোমাদের কাছে আমাকে দেওয়ার মতো কিছুই নেই, তাই এখন থেকে খাবার পেতে হলে এখানে থাকা মেয়েদেরকে আমার সাথে সেক্স করতে হবে। এই কথা শুনে সবাই অনেক আতঙ্কিত হয়ে পড়ে, এমনকি সবাই গার্ডদের কাছে সাহায্য চায়। কিন্তু গার্ডরা বলে, আমরা তোমাদেরকে কোনো সাহায্য করতে পারবো না। তো ওই দিন রাতে টম বন্দুক দেখিয়ে সবাইকে ভয় দেখায় আর বলে, আমার কথা মেনে না নিলে কাউকে খাবার দেওয়া হবে না। তাই কোনো উপায় না দেখে সেখানে থাকা সকল মহিলারা সিদ্ধান্ত নেয় তারা স্বইচ্ছায় ভলেন্টিয়ার হয়ে টমের কাছে যাবে, যাতে সবাই একটু একটু করে খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। এরপর ওই ওয়ার্ডের মেয়েরা সবাই 3 নম্বর ওয়ার্ডে টমের কাছে চলে যায়। আর সেখানে টম আর তার বাকি সাথীরা ওই মেয়েগুলোর উপরে অনেক নির্যাতন চালায়। তারা মেয়েগুলোর উপর এতটাই নির্যাতন চালায় যে একটি মেয়ে সেখানেই মারা যায়। আর এসব দেখে ডেভিডের স্ত্রী একদমই সহ্য করতে পারে না, তাই সে একটি কাঁচি হাতে নিয়ে টমকে মারার উদ্দেশ্যে চলে যায়। কিন্তু টমকে মারার আগে উইলিয়াম নামের টমের একজন সহযোগী তার উপস্থিতি টের পেয়ে যায় আর বন্দুক দেখিয়ে তাকে বাধা দেয়। কিন্তু তবুও সে কোনো মতে টমকে মেরে দেয় আর সেখান থেকে পালিয়ে চলে আসে। এরপর রাতের বেলায় তাদের আর কোনো প্রকার খাবার দেওয়া হয় না, কারণ খাবারের দায়িত্ব ছিল টম এবং তার লোকদের আন্ডারে। আর টমের অবর্তমানে তারা সব খাবার নিজেদের দখল করে নেয়। আর এটা দেখে সেখানে লুসি নামের একটি মহিলা অনেক রেগে যায় আর একটি লাইটার হাতে নিয়ে 3 নম্বর ওয়ার্ডে চলে আসে। আর সেখানে এসে পুরো ওয়ার্ডে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আর সেটা দেখে সবাই অনেক ছোটাছুটি করতে শুরু করে। তখন ডেভিডের ওয়াইফ এটা দেখে সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসে আর সবাইকে পথ দেখিয়ে বাইরে নিয়ে আসে। কিন্তু বাইরে আসার পর কোনো গাইড আর তাদের উপর গুলি চালায় না, কারণ সেখানে আর কোনো গার্ডই ছিল না। এরপর তারা দরজার কাছে গেলে দেখতে পায় দরজাটিও খুলে রাখা হয়েছে, অর্থাৎ তারা বুঝতে পেরে হয়তো তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। তাই তারা সবাই সেখান থেকে বেরিয়ে আসে আর শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তারা বাইরে এসে বুঝতে পারে গোটা পৃথিবী এখন জনমানব শূন্য আর চারিদিকে শুধু ধ্বংসস্তূপ। মানুষ খাবারের জন্য একে অন্যের সাথে মারামারি করছে, সেই সাথে কিছু পশু পাখি তো মানুষের মৃতদেহ খুবলে খাচ্ছে। ডেভিড আর তার ওয়াইফ সবাইকে নিয়ে একটি বারের ভেতরে যায় খাবার খোঁজার উদ্দেশ্যে। এরপর তার হাতের কাছে যা কিছু পায় তাই খেতে শুরু করে। ডেভিডের ওয়াইফ ব্যাগ ভর্তি খাবার নিয়ে সেখান থেকে বাইরে চলে আসে, কিন্তু ওই অন্ধ মানুষেরা শব্দ শুনে বুঝতে পারে ডেভিডের ওয়াইফের হাতে খাবার রয়েছে। তাই তারা ডেভিডের ওয়াইফের উপর হামলে পড়ে। বাইরে থাকা ডেভিড বুঝতে পারে যে তার ওয়াইফ ঝামেলায় পড়েছে, তাই সে দ্রুত ভেতরে গিয়ে তার ওয়াইফকে সেখান থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। এরপর দুজনে সেখান থেকে অনেক দূরে এসে খাবার ভাগাভাগি করে খায়। এর কিছুক্ষণ পর ডেভিডের ওয়াইফের কাছে একটি কিউট কুকুর আসে আর কুকুরটিকে দেখে তার ভীষণ ভালো লেগে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সেখানে বৃষ্টি হতে শুরু করে। এটা দেখে ডেভিডের স্ত্রী ওই কুকুরটিকে নিয়ে একটি চার্চের ভেতর চলে আসে আর বাইরে মানুষেরা যেভাবে পারছিল বৃষ্টির পানি সংগ্রহ করার চেষ্টা করছিল, কারণ দীর্ঘদিন তারা বিশুদ্ধ পানি খেতে পায়নি। তো যাই হোক, তারা ওই দিন রাতটা সেখানেই পার করে দেয়। তো পরদিন সকালে ডেভিড এবং তার ওয়াইফ দুজনে মিলে সবাইকে পথ দেখিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে যেতে থাকে।
এরপর তারা সবাই মিলে ডেভিডের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। ডেভিড এবং তার ওয়াইফ সবাইকে তাদের নিজেদের জামাকাপড় পরতে দেয়, আর ওই দিনের পর থেকে তারা সবাই একটি রুটিন মাফিক জীবনযাপনে চলে আসে। ডেভিডের ওয়াইফের সহযোগিতায় তারা আস্তে আস্তে শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে শুরু করে। তারা এখন শুধুমাত্র খাবারের প্রয়োজনেই বাইরে যায়, বৃষ্টির সময় খাবার পানি সংগ্রহ করে এবং নিয়মিত গোসল করে। এভাবে আস্তে আস্তে অনেকগুলো দিন অতিবাহিত হয়ে যায়, আর তারা সবাই এখন একটি পরিবারের মতো বসবাস করতে শুরু করে। সুন এখন তার স্ত্রীকে আগের থেকে অনেক বেশি ভালোবাসে, সেই সাথে ডেভিড এবং তার ওয়াইফের মধ্যে সম্পর্কটাও ঠিক হয়ে গিয়েছে। এর প্রায় সপ্তাহখানেক পরে একদিন সকালে সুন হঠাৎ লক্ষ্য করে সে আবারও আগের মতো চোখে দেখতে পাচ্ছে। এরপর তার মতো আস্তে আস্তে সেখানে থাকা সবাই চোখে দেখতে শুরু করে, আর তারা বুঝে যায় তাদের শরীর ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে সক্ষম হয়েছে, তাই তারা আবারও চোখে দেখতে পাচ্ছে। আর এভাবেই তারা আবারও নর্মাল জীবনে ফিরে আসে। কিন্তু অন্ধ অবস্থায় তাদের কাটানো পেছনের কয়েকটি দিন তারা কখনোই ভুলতে পারবে না।